তুমি হাত তুললে আমি ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজ বিজনেস স্টাডিজ গ্রুপ হতে। আমি মোহাম্মদ ইমতাজ আলী, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব ফাইন্যান্স, ব্যাংকিং এবং বীমা প্রথম পত্র। প্রথম পত্রের ইতিমধ্যেই তোমরা প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়ের লেকচার চলমান আছে এবং সেটি তোমরা ক্লাস করছো। আজকে আমরা যেটি নিয়ে আলোচনা করব অর্থাৎ হলো ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমার প্রথম পত্রের তৃতীয় নাম্বার অধ্যায়, অর্থের সময় মূল্য, এবং ক্লাস নং 1, অর্থাৎ হলো আজকে আমাদের অর্থের সময় মূল্যের বা টাইম ভ্যালু অফ মানির ফার্স্ট ক্লাস। প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে হয়তোবা বইপত্রগুলো কালেকশন করে নিয়েছো। অর্থের সময় মূল্য অর্থাৎ হলো ফাইন্যান্স, ব্যাংকিং ও বীমা, যেটির পত্র কোড নাম্বার হলো 292। এই প্রথম পত্রের 1 নাম্বার এবং 2 নাম্বার অধ্যায় ব্যতীত বাকি 3 থেকে 10 নাম্বার পর্যন্ত যে 8টি অধ্যায় আছে, প্রতিটি অধ্যায় আমাদের অঙ্ক রিলেটেড অর্থাৎ অঙ্ক সংক্রান্ত। প্রিয় শিক্ষার্থী, আমি যেমন এর আগে অ্যাকাউন্টিং এ তোমাদের 3টি ক্লাস পরপর নিয়েছি, সেখানে যেমনটি দেখেছি বা বলেছিলাম তোমাদের যে অঙ্কের ক্লাসগুলো আমাদের অঙ্ক রিলেটেড হলেও অঙ্কর শুরুতেই যদি আমরা ওই বিষয়ের থিওরিটিক্যাল বিষয়গুলো না জানি বা ভালোভাবে অবগত না হয় বা ধারণ করতে না পারি, তাহলে অঙ্কের মাঝখানে গিয়ে বা শুরু করার পরে আমরা একটি সময় গিয়ে আমাদেরকে থেমে যেতে হবে। তো সুতরাং আমরা যেটা নিয়ে কথা বলতে চাই যে সেটি হলো অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি, যদিও একটি অঙ্ক রিলেটেড চ্যাপ্টার, তারপরে অঙ্কগুলো করার জন্য বা অঙ্কগুলো কিভাবে ভালোভাবে করতে হবে, এই ভালোভাবে করার পূর্বে ওই চ্যাপ্টারের বা অর্থের সময় মূল্যের ভিত্তিতে কি কি বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে আগে অবগত হতে হবে বা জানতে হবে, সেটি নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি অঙ্কের যে টার্মগুলো আসবে সে টার্মগুলো নিয়েও আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আজকের আউটকামটা আমরা একটু শুরুতে দেখে নিব যে আমাদের আউটকামগুলো কি কি আছে। শিখন ফল, অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে কথা বলবো। অর্থের সময় মূল্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, অর্থের সময় মূল্যের পছন্দের কারণ এবং অর্থের সময় মূল্যের উদ্দেশ্য, এই 4টি নিয়ে আমরা কথা বলবো। যদি সময় পাই আরো আউটকামস গুলো আছে, আমি একটু দেখাই নিচ্ছি সেই আউটকাম গুলো কি আছে আমাদের। অর্থের সময় মূল্য নির্ধারক উপাদানগুলো অর্থাৎ অর্থের সময় মূল্যের অঙ্ক করতে গেলে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। এছাড়া অর্থের সময় মূল্যের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি। এই অর্থের সময় মূল্য নিয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে দুটো টার্মকে আমরা একসঙ্গে পাই। একটি হলো আমাদের বর্তমান মূল্য, অপরটি হলো আমাদের ভবিষ্যৎ মূল্য। এছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে, অ্যানুইটি বা বার্ষিক ভিত্তি কি, কার্যকরী সুদের হার কি, রুল 69 এন্ড 72 অর্থাৎ হলো বিধি 72 এবং বিধি 69 কি, সেগুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে কথা বলবো। এছাড়া লোন অ্যামর্টাইজেশন শিডিউল অর্থাৎ ঋণ পরিশোধ সূচি কি, কিভাবে ঋণ পরিশোধ করতে হয়, এবং অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানির যে সকল অঙ্ক করার ক্ষেত্রে যে সকল সূত্র আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যেটি নিয়ে কথা বলতে চাইলাম যে আজকে আমাদের যেটা শুরুতে যে আউটকাম বা যেটি আমরা জানতে চাইব, অর্থের সময় মূল্যকে, অর্থের সময় মূল্যের গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলো কি, অর্থের সময় মূল্যের পছন্দের কারণ কি এবং অর্থের সময় মূল্যের উদ্দেশ্য কি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই বিষয়গুলো থিওরিটিক্যাল আলোচনা করার আগে বা পূর্বে তোমাদের কিছু স্লাইড আমরা একটু দেখাই নিতে চাই, যে স্লাইডগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করে দেখো, একটা স্লাইড আমরা এখানে প্রদর্শন করেছি। আমরা উপরে লিখে দিয়েছি টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ হলো একটি হলো টাইম অর্থাৎ সময়, যে একটা তোমরা টেবিলকে দেখতে পাচ্ছ, পাশাপাশি আরেকটা পিকচার দেখতে পাচ্ছ যেখানে ডলার বা অর্থ বা টাকার একটি চিত্র প্রদর্শন করা আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই চিত্রটা দেখলেও যেমন একটি কথা মনে রাখবা যে আমরা বলে থাকি, যদিও এটির আলোচ্য বিষয় নয়, তারপরে প্রাসঙ্গিকতা হিসেবে 2-1টি কথা না বললে নেই। আমরা জানি বিজ্ঞাপন 2 প্রকার, একটি হলো সবাক বিজ্ঞাপন আর একটি হলো নির্বাক বিজ্ঞাপন। সবাক বিজ্ঞাপন যখন আমরা টেলিভিশন বা বিভিন্ন মিডিয়ায় দেখি, একই সঙ্গে চিত্র প্রদর্শন করে পাশাপাশি কথা শুনতে পাই, দ্যাট ইজ কল, আমরা বলে থাকি সেটিকে সবাক বিজ্ঞাপন। আরেকটি আছে নির্বাক বিজ্ঞাপন, অর্থাৎ বিলবোর্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায়
কিছু পোস্টারিং আমরা দেখতে পাই, যেগুলোকে আমরা বলি নির্বাক বিজ্ঞাপন। সুতরাং এখানে তোমরা যেটি দেখতে পাচ্ছ সেটিকে বলা যেতে পারে যে সাইলেন্ট ফিচার অফ টাইম ভ্যালু অফ মানি, অর্থাৎ অর্থের সময় মূল্যের সাইলেন্ট ফিচার, অর্থাৎ হলো কিছু গোপন বৈশিষ্ট্যগুলো বা বৈশিষ্ট্যমণ্ডিত কতগুলো চিত্র দেওয়া আছে, যে চিত্রগুলো আমরা দেখলে খুব সহজে অনুমান করতে পারি যে এখানে দুটো বিষয় আছে, একটি হলো টাইম আর একটি হলো মানি। এই দুটো সমন্বিত রূপটাকে আমরা বলি টাইম ভ্যালু অফ মানি। সংজ্ঞায় আমরা পরে আসবো, থিওরিটিক্যাল টার্মগুলোতে আগে আসবো, আমরা পিকচার গুলো আগে দেখে নিব। এবং এই পিকচার গুলো দেখার সঙ্গে সঙ্গে প্রিয় শিক্ষার্থীর প্রতি উদাত্ত আহ্বান থাকলো, তোমরা প্রত্যেকটা স্লাইড দেখো, লক্ষ্য করো, এবং যদি বুঝতে কোনো প্রশ্ন হয় সঙ্গে সঙ্গে প্রশ্ন থ্রো করো। ক্লাস শেষের যে 10 মিনিট বা 5 মিনিট আমরা পাবো সেটা নিয়ে আমরা আজকে সরাসরি প্রশ্ন উত্তরে যাব। এরপরে আরো কিছু পিক আমরা দেখবো, একটু লক্ষ্য করে দেখো। টাইম ভ্যালু অফ মানির আরেকটা আগের চিত্রের সাথে এই চিত্রের যে পার্থক্যটা প্রিয় শিক্ষার্থী একটু লক্ষ্য করি। প্রিয় আগের চিত্রে আমি আবারও একটু যেতে চাই, ওখানে কি আছে? এখানে দুটি উপাদান দেওয়া আছে, একটি হলো আমাদের টাইম ক্লক, অপরটি হলো আমাদের ডলার বা মানির চিত্র। পরের চিত্রে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাই এখানেও ক্লক আছে বা ঘড়ি আছে, টাইম টেবিল আছে, পাশাপাশি কিছু কয়েন আছে। কয়েনের মাঝখানে দেখো আবার কিছু সবুজ গাছপালা অঙ্কুরোদ্গম হচ্ছে বা গাছপালা গজাচ্ছে। অর্থাৎ হলো এখান থেকে আগের চিত্রের সাথে এই চিত্রের যে পার্থক্য আমরা পরিলক্ষণ করতে পারি বা অনুধাবন করতে পারি প্রিয় শিক্ষার্থী, আগেরটাতে দুটো শুধু উপাদান ছিল, একটি হলো আমাদের টাইম, অপরটি হলো আমাদের ডলার বা মানি। পরের চিত্রে ওই ডলার এবং মানে ডলার বা মানি তার সঙ্গে যে টাইম তার সেটিও আছে, আরেকটি আছে সেটি হলো যে সময়ের ভিত্তিতে আমি আবারও আরেকটা কথা বলি, সময়ের আবর্তমানে বা সময়ের বিবর্তনে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থাৎ হলো অর্থের দেখো পরিবর্তন হচ্ছে, অর্থাৎ হলো ডিক্রিজ হয়ে যাচ্ছে না ইনক্রিজ হচ্ছে। প্রিয় শিক্ষার্থী নিঃসন্দেহে তোমরা বুঝতে পারো এটি ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ অর্থের পরিমাণ বাড়তে থাকতেছে, অর্থাৎ ভ্যালুর পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? ভ্যালুর পরিবর্তন হচ্ছে। আমরা দুটো চিত্র দেখলাম, আরো দু একটি চিত্র আমরা দেখবো প্রিয় শিক্ষার্থী। এইখানে একটু লক্ষ্য করে দেখো, তুমি লক্ষ্য করে দেখো, একটা হিউম্যান বিং বা মানুষকে আমরা পরিলক্ষণ করতে পারছি বা দেখতে পাচ্ছি। একদিকে ঠিক টাইম টেবিল দেওয়া আছে, অপর দিকে ডলার দেওয়া আছে, অর্থাৎ অর্থ দেওয়া আছে। কিন্তু ওই ব্যক্তি কি করবে? সে কোন দিকে হাত বাড়াবে? ডান দিকে হাত বাড়াবে না বাম দিকে হাত বাড়াবে? সে ডলারকে চাইবে না সময়ের প্রতি গুরুত্ব আরোপ করবে? অর্থাৎ এই একটা প্রশ্ন তোমাদের প্রতি আমি ক্লাসের শুরুতে ছুড়ে দিলাম যে একজন ব্যক্তির কি করা উচিত, একজন বিনিয়োগকারীর কি করা উচিত, একজন ব্যবসায়ীর কি করা উচিত, একজন স্টুডেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অফ ফাইন্যান্স তোমার কি করা উচিত? যে তুমি হাতটাকে কোন দিকে প্রসারিত করবা? টাইমের দিকে, টাইমের প্রতি তুমি আগে খেয়াল দেবা, লক্ষ্য করবা, না অর্থের প্রতি তোমার যে মোহ আছে বা হাতছানি আছে সেই দিকে তুমি আগে লক্ষ্য করবা? এই প্রশ্নটা আমরা ছুড়ে দিলাম তোমাদের প্রতি। তারপরের স্লাইডে আমরা যদি যাই প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, এইখানে দেখো হিউম্যান বিং, একটু আগে দেখলাম হি ইজ ইন এ ফিক্স হোয়াট টু ডু। তার লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড, দুটো হাত দুই দিকে, সে কোন দিকে যেতে চাচ্ছে? পরের স্লাইডে আমরা যেটা দেখলাম প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, তার দুটো হাতের উপর কিছু ডলার বা অর্থ এবং ডলারের উপর টাইম। এখানেও আমাকে একটু আমার আরেকটি প্রশ্ন, ওইখানে প্রশ্নটা ছিল যে সে কোন দিকে যেতে চায়, কোন দিকে গেলে তার লক্ষ্যটা সাকসেসফুল হবে। আর এইখানে প্রশ্নটা হলো যে তার হাতের উপর দুটোই আছে, একটি আছে অর্থ, অপরটি আছে টাইম টেবিল। সে কোনটাকে প্রিফারেন্স বেশি দিবে, কোনটাকে আগে গ্রহণ করবে? আমরা চারটি চিত্র পর দেখলাম। প্রথম চিত্র দেখলাম ডলার ছিল এবং টাইম টেবিল ছিল। দ্বিতীয় চিত্র ছিলাম টাইম টেবিলের সাথে টাকা, টাকা আবার কি হচ্ছে আমাদের ইনক্রিজ গোয়িং অন। থার্ড চিত্র আমরা দেখেছি একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে, তার এক পাশে টাইম টেবিল, অপর দিকে ডলার, দুই দিকে তার দুটো হাত, সে কোন দিকে যাবে সে ভেবে পাচ্ছে না। চতুর্থ পিকচারে আমরা দেখলাম একজন ব্যক্তি, সে হতে পারে একজন স্টুডেন্ট, হতে পারে একজন বিনিয়োগকারী, হতে পারে একজন উৎপাদক, হতে পারে একজন এন্টারপ্রেনিয়র, সে যাই হোক না কেন তার হাতে দুটি উপাদানই আছে, একদিকে যেমন অর্থ আছে, অপর দিকে সময় আছে।
এখন তার কোনটা গ্রহণ করা উচিত, কেন গ্রহণ করা উচিত। এখন তোমরা মনে করতে পারো যে স্যার অঙ্কের ক্লাসের শুরুতেই, ক্লাস শুরুর আগে আমাদের কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছে, বলতে পারো দিস ইজ এ আইকিউ টেস্ট ফর ইউ। ওকে, এর পরের পিকচার যদি আমি যাই, আরেকটা চিত্র একটু লক্ষ্য করে দেখো, এখন আর হাতে নেই, কি আছে, টাইমটাকে সে শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছে, ডলার টাকাগুলোকে সে বিক্ষিপ্ত ভাবে রেখে দিয়েছে। আমরা যদি এক কথাই বলি প্রিয় শিক্ষার্থী, অল আর দ্য ইনস্ট্যান্ট অফ টাইম ভ্যালু অফ মানি। সমস্ত চিত্র, এখন তো 5টা যে চিত্র আমরা পরপর দেখালাম তোমাদের, এই 5টি চিত্রই হলো অর্থের সময় মূল্যের নিদর্শক, বা বলতে যদি পারি এখানে অর্থের সময় মূল্যের বৈশিষ্ট্য দেওয়া আছে, এখানে অর্থের সময় মূল্যের পছন্দের কারণ দেওয়া আছে, এখানে অর্থের সময় মূল্যের গুরুত্ব কতটুকু সেটি দেওয়া আছে, এখানে অর্থের সময় মূল্যের উদ্দেশ্য সবকিছু দেওয়া আছে, এখানে অর্থের সময় মূল্যের সংজ্ঞাও দেওয়া আছে। তাহলে প্রশ্নটা আজকের যে আমাদের আউটকামস, প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে আউটকাম, সে আউটকামসটা কি? আমরা সংজ্ঞা জানতে চাই, আমরা গুরুত্ব জানতে চাই, পছন্দের কারণ জানতে চাই, উদ্দেশ্য জানতে চাই, সুবিধা অসুবিধাগুলো জানতে চাই। আমি যদি বলি এই 5টা পিকচারের মাধ্যমে সমস্ত কিছু আমার দেখিয়ে দেওয়া হয়ে গেছে, তাহলে কি প্রশ্নটা অমূলক হবে? আমার বিশ্বাস অমূলক নয়। অর্থাৎ সেই পিকচারগুলো আমি আবার এক নজর তোমাদের দেখার জন্য নিয়ে যাচ্ছি। প্রথম পিকচারে আমরা যে দেখেছিলাম, আবারও লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি টাইম টেবিল, অপরটি হলো মানি বা ডলার। দ্বিতীয় টেবিলে আমরা পেয়েছি একইভাবে আগেরটার সাথে সঙ্গতি রেখে টাইম টেবিল এবং ডলার বা মানি, সেটি আছে আমাদের আপকামিং অথবা গ্রোয়িং পর্যায়ে রয়ে গেছে, অর্থাৎ হলো ভ্যালু বৃদ্ধি পাচ্ছে। থার্ড পিকচারে আমরা দেখতেছি একজন ব্যক্তি মাঝখানে দাঁড়িয়ে আছে, একদিকে টাইম টেবিল, অপর দিকে আছে তার ডলার বা মানি। সে কোন দিকে যাবে বা কোনটা পছন্দ করবে, কেন করবে, সেটা নিয়ে ইন এফেক্টস। পরের প্রশ্নটা আমরা যেটা তোমাদের ছুড়ে দিয়েছিলাম, যে একজন ব্যক্তির হাতে অর্থ এবং ঘড়ি দুটোই দেওয়া আছে, তার কোনটার প্রতি গুরুত্ব আরোপ করা উচিত এবং কোনটাকে গ্রহণ করা উচিত, সেই দিকে সে মনোনিবেশ করবে। পাশাপাশি তোমাদেরকেও সেই প্রশ্নটা আমি ছড়িয়ে দিয়েছিলাম। পঞ্চম পিকচারে আমরা দেখলাম টাইমটাকে বেঁধে রেখেছে, ডলারগুলো চারদিকে সংক্ষিপ্তভাবে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এইখানে শুধু একটি কথা বলা রাখবে, আমরা যে প্রায় যে বাক্যটা শুনে অভ্যস্ত আছে ছোটবেলা থেকে, যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ অর্থ এবং সময়কার নদীর স্রোত, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এখন আমরা যদি টাইমটাকে শিকল দিয়ে বেঁধে রাখতে চেষ্টা করি, আসলে এটা সম্ভব কিনা, ইটস এ কোশ্চিন ফর ইউ। এনিহাউ, আমরা 5টা স্লাইড দেখলাম প্রিয় বন্ধুরা। এখন একটি কার্ভ দেখতে পাচ্ছি, টাইমের সাথে মানির ভ্যালুর যে রিলেশনশিপ লক্ষ্য করতে হবে। সময় যত বর্ধিত হতে থাকবে, আমরা যদি ডান দিকের পিকচারগুলো একটু দেখতে পারি, লক্ষ্য করে দেখো ডান দিকে যে পিকচারটাকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ টাইম 0 থেকে শুরু করে আস্তে 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 আমার ডান দিকে বর্ধিত হচ্ছে, একেবারে মানিও একেবারে ওএক্স থেকে আস্তে আস্তে ওপর পরে ভার্টিক্যাল ভাবে আমার বর্ধিত হতে থাকতেছে। পাশাপাশি লক্ষ্য করে দেখো ভ্যালুর যে মান, আমার স্লাইডের দিকে লক্ষ্য করো, ভ্যালুর যে মান সেটিও অর্থাৎ আস্তে 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 ইনক্রিজ বা বৃদ্ধি পেতে আসে। অর্থাৎ হলো সময়ের আবর্তনে, আমরা যদি এটাকেই সংজ্ঞায়িত করে থাকি প্রিয় বন্ধুরা, সময়ের আবর্তনে বা সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে বলা হয় অর্থের সময় মূল্য। এখন আমরা থিওরিটিক্যাল টার্মে চলে যাব। আমরা পরপর 6টি স্লাইড শো দেখলাম, ওই যে ঠিক বিজ্ঞাপনের মতো, যে নির্বাক বিজ্ঞাপন আমরা দেখালাম। নির্বাক বিজ্ঞাপনের মাধ্যমে প্রশ্নটা হলো যে সবাক বিজ্ঞাপন ভালো না নির্বাক বিজ্ঞাপন ভালো? এক এক ধরনের উত্তর আসতে পারে, তবে একটি কথা মনে রাখবা, যে বিজ্ঞাপন, মনে করো তুমি শিক্ষিত অথবা আমি শিক্ষিত, আরেকজন শিক্ষিত মানুষ সবাক বিজ্ঞাপনগুলো দেখে সহজে অনুমেয় করতে পারে, কিন্তু যদি আমরা একটা মেজর পোর্শনকে সমাজের মনে করি বা কল্পনা করে থাকি, তাহলে যারা লেখাপড়া জানে না অথবা এই সম্পর্কে যারা অবগত নয়, তাদের জন্য সবাকের চাইতে নির্বাক বিজ্ঞাপনটা অতি সহজেই আমরা বুঝতে পারি। যেমন গ্রামীণ ফোন অথবা বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল অথবা একটেলের লোগোটা দেখেই আমরা বুঝতে পারি যে এটা গ্রামীণ ফোনের লোগো, এটা একটেলের লোগো, এটা বাংলা লিঙ্কের লোগো। দ্যাট ইজ কল সাইলেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো
প্রিয় শিক্ষার্থী, এখন আমরা মূল আজকের যে আলোচনা বিষয়, যে অর্থের সময় মূল্য কি। আমার প্রশ্নটা হলো যে আমি এতক্ষণ যেটি আলোচনা করেছি সেটি অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করেছি, তার গুরুত্ব দেখিয়ে দিয়েছি, উদ্দেশ্য দেখিয়ে দিয়েছি, পছন্দের কারণ দিয়ে দেখিয়ে দিয়েছি, সুবিধাকেও দেখাই দিয়েছি, শুধু অসুবিধাগুলোকে একটু বলার কারণ আছে। যাই হোক, আমরা একটু সংজ্ঞায় যাই পরবর্তী পর্যায়ে। অর্থের সময় মূল্য এতক্ষণ যেটি বললাম, প্রিয় বন্ধুরা একটু লক্ষ্য করে দেখো তোমরা, সময়ের আবর্তমানে অর্থের মূল্যের যে তারতম্য হয়, অর্থাৎ যে পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ মূল্য যে শুধু বাড়বে তাও নয়, তাই যদি হয়ে তাহলে একটু লক্ষ্য করে দেখো, যত ব্যবসায়ী আছে আমাদের বিশ্বে, শুধু বাংলাদেশ না গোটা বিশ্বে যতগুলো ব্যবসায়ী আছে, যে ব্যবসার মূল উদ্দেশ্য বা মূল মোটিভটাই হলো টু আর্ন প্রফিট অ্যাট দ্য এন্ড অফ এ ফিসক্যাল ইয়ার। আর্থিক বছর শেষে ব্যবসায়ীদের মূল উদ্দেশ্য থাকে যে মুনাফা অর্জন করা। কিন্তু আমরা কি করে থাকি যে সমস্ত ব্যবসায়ী তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে কি সমর্থ হয়? না, সমর্থ হয় না। অর্থাৎ হলো প্রত্যাশা থাকে যে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করবে, কিন্তু বছর শেষে দেখা যায় যে কখনো কখনো তার ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দুতে পৌঁছতে পারেই না, কখনো কখনো তাকে অপ্রত্যাশিতভাবে লোকসান বা ক্ষতির সম্মুখীন হতে হয়। তাহলে এখানে যেটি আমরা পেলাম যে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে তারতম্য হয়, শুধু বৃদ্ধি না, অর্থাৎ হ্রাস বৃদ্ধি দুটোই হতে পারে, তাকে আমরা বলবো অর্থের সময় মূল্য। এখন যদি বলা হয়ে থাকে কেন অর্থের সময় মূল্য বলা হয়ে থাকে, সাধারণভাবে বলা হয় আজকের 1 টাকা এবং ভবিষ্যতের 1 টাকার মধ্যে যে পার্থক্য, তাই হলো অর্থের সময় মূল্য। অর্থাৎ আজকের 1 টাকা আজ থেকে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর পরের 1 টাকা কখনোই সমান হতে পারে না। লক্ষ্য করে দেখো, আমি যদি বাস্তব চিত্রে একটু লক্ষ্য করে দেখি যে আজ থেকে 1 মাস বা 1.5 মাস আলুর প্রতি কেজি মূল্য ছিল 30 টাকা, হয় আর সে আলুর এখন প্রতি কেজির মূল্য হলো 50 টাকা। 1 কেজি কাঁচামরিচ আজ থেকে 1 মাস আগে বা 2 মাস আগে কিনতে হতো 60 টাকা 50 টাকা, সেটি এখন কিনতে হচ্ছে 250 টাকা। ঠিক একইভাবে প্রতিটা কাঁচামালের মূল্য এভাবে বৃদ্ধি পেয়েছে। তার মানে কি, সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের কি হয়েছে? অবশ্যই তারতম্য হয়েছে, অবশ্যই তারতম্য হয়েছে। এই যে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে তারতম্য হয়, এটিকেই আমরা বলে থাকি অর্থের সময় মূল্য। এবং এই দুটো কারণ, একটি হলো বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত নয়। প্রিয় বন্ধুরা মনে রাখতে হবে, অতীত নয়, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকের 1 টাকা অথবা আজকের 100 টাকা অথবা আজকের 1 লক্ষ টাকা, আজকের 50,000 টাকা 1 বছর 6 মাস বা 2 বছর পরের 1,50,000 বা 1 টাকার সমান কখনোই হতে পারে না। ন্যাচারালি আমরা ধরে নিই হয় বাড়বে না হলে কমবে, যে কোনো একটি হতে পারে। তাহলে আমরা যেটি পাই, বর্তমানে যে কোনো পরিমাণ অর্থ ভবিষ্যতে ওই পরিমাণ অর্থের চাইতে বেশি মূল্যবান। কারণ বর্তমানে একক অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য ক্রয় করা যায়, ভবিষ্যতে ওই পরিমাণ দ্রব্য ক্রয় করতে হলে ওই টাকা দিয়ে কখনো কিনা সম্ভব হয় না। এই জন্য সবাই বর্তমানকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। যেমন একটু আগে আমি যে উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরলাম, যে আজ থেকে 2 মাস পরে, 2 মাস আগে যেটা ছিল তখনকে যদি বর্তমান ধরো এবং আজকে যদি ভবিষ্যৎ কল্পনা করে থাকো, তাহলে কি চিত্র পাই? অথবা আজকে যেটা পাচ্ছি ভবিষ্যতে সেটি আমার কি হবে? হয় বাড়বে অথবা কমবে। এই জন্য বর্তমানকে সবাই অধিক পছন্দ করে থাকে। আরো একটি উদাহরণ দেবো, এরপরে আমরা দেখে আসি। এরপরে যেটি আমরা পাচ্ছি, বেন্টন নামে একজন ভদ্রলোক, তিনি অর্থনীতিবিদ, তিনি যেটি বলেছেন, দ্য প্রিন্সিপাল দ্যাট মানি রিসিভ in the present is worth more than the same types as before amount received in the future। অর্থাৎ বর্তমানে যে ধরনের অর্থ দিয়ে যেই পরিমাণ বা যে অর্থ দিয়ে যেই পরিমাণ দ্রব্য বা পণ্য সামগ্রী আমি ক্রয় করতে বা গ্রহণ করতে পারি, ওই পরিমাণ পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী ভবিষ্যতে আমাকে গ্রহণ বা ক্রয় করতে গেলে ওই অর্থের চাইতে অধিক পরিমাণ অর্থের বা মূল্যবানের প্রয়োজন হয়ে থাকবে। খান অ্যান্ড জেনের মতে, দ্যাট দ্য ভ্যালু অফ এ সাম অফ মানি রিসিভ টুডে ইজ মোর দ্যান ইটস ভ্যালু রিসিভ আফটার সাম টাইমস। অর্থাৎ কিছু সময় পরে যে অর্থ বা টাকা পাওয়া যাবে, তার যে মূল্য, যে ভ্যালু, বর্তমানে তার ভ্যালু অনেক বেশি। প্রিয় বন্ধুরা, আমরা এই প্রসঙ্গে ছোট্ট একটি উদাহরণ প্রয়োগ করতে পারি। যে আমরা যে সংজ্ঞাগুলো নিয়ে কথা বললাম, এর প্রেক্ষিতে আমরা যে ছোট্ট একটি কথা বলে থাকি, যে প্রবাদ বাক্যে বলা হয়ে থাকে যে বনের 1 পাখি, বনের 10 পাখি খাঁচার 1 পাখির চাইতে খারাপ। অথবা অন্যটাকে উল্টো দিয়ে আমরা বলতে পারি যে খাঁচার 1টি পাখি বনের 10টি পাখির চাইতে শ্রেয় বা উত্তম। কারণটি হলো এটা, যে তোমার খাঁচার মধ্যে যে পাখিটি রয়ে গেছে
সেটি তোমার কন্ট্রোলে আছে, তোমার নিয়ন্ত্রণে আছে। বনে 500 থাকুক 1000 থাকুক, যে পাখিটি রয়ে গেছে সেটিকে কখনো তোমার নিয়ন্ত্রণযোগ্য নয়, বা নিয়ন্ত্রণ করতে পারো না, বা কন্ট্রোল করতে তুমি সমর্থ হবে না। এই জন্যই বলা হয়ে থাকে যে আজকের 1 টাকা বা আজকের 100 টাকা ভবিষ্যতে 100 টাকা বা 1 টাকার চাইতে অনেক অনেক বেশি মূল্যবান বা পছন্দ একজন ভোক্তা হিসেবে, একজন বিনিয়োগকারী হিসেবে, একজন ক্রেতা হিসাবে, একজন মালিক হিসেবে, একজন বিজনেসকারী হিসাবে। তো সুতরাং প্রিয় বন্ধুরা, এতক্ষণ যেটি নিয়ে আমরা আলোচনা করলাম যে অর্থের যে মূল্য, 3টি ওয়ার্ড আমরা যদি বোর্ডের দিকে একটু লক্ষ্য করে দেখি, 3টি ওয়ার্ডকে আমরা সমন্বয় করেছি। একটা হলো টাইম, যেটিকে আমরা বলি সময়, আরেকটা হলো আমাদের মানি, অর্থ, এর দুটি সংক্ষিপ্ত রূপ হলো যেটিকে আমরা বলি সেটি হলো ভ্যালু বা মূল্য। অর্থাৎ আমার এই 3টি অর্থ একসঙ্গে যদি আমরা করি তখন যেটি পাই সময়ের আবর্তমানে। ভালো করে একটু মনে রাখতে হবে, আমরা যেটা প্রায়শ বলে থাকি যে সংজ্ঞাগুলো বা যা আমরা থিওরিটিক্যাল টার্মগুলো সাধারণত মুখস্থ করে থাকি বা মেমোরাইজ করে থাকি। আমি বারবার প্রথম ক্লাসে যেমনটি বলেছিলাম অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, এখনো যেটি তোমাদের আহ্বান জানাবো সেটি হলো যে এই কাজগুলো আস্তে আস্তে আমাদেরকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যে তুমি যেটি জানতে চাও, যেটি বুঝতে চাও, যেটি পড়তে চাও, সেটিকে আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে, অর্থাৎ সেটিকে অনুধাবন করতে হবে, তার মর্মটা আমাকে সামারিটা বুঝতে হবে, তারপরেই আমাকে সেই বিষয়টা আমাদের কাছে দীর্ঘদিন যাবৎ মেমোরিতে থেকে যাবে। এখন তাহলে আমরা কি বললাম, সময়ের আবর্তমানে বা সময়ের পরিবর্তনে কার পরিবর্তন হয়? অর্থের মূল্যের, ভালো করে, অর্থের যে পরিবর্তন হয় বা অর্থের মূল্যের যে পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হলে মূল্যেরও পরিবর্তন ঘটবে। অর্থের যদি পরিবর্তন না ঘটে তাহলে মূল্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তাহলে প্রিয় শিক্ষার্থী, যেটি আমরা পেলাম, সময়ের আবর্তমানে বা সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন সাধিত হয় তাকেই আমরা বলে থাকি এক কথায় অর্থের সময় মূল্য। এইখানে মূল বিষয়টা আমরা কিছু চিত্র দেখেছিলাম। চিত্র 1 যেখানে আমরা টাইম এবং ডলার পেয়েছিলাম। চিত্র 2 টাইম ডলারের সাথে দেখছিলাম যে ডলারটা আমার ইনক্রিজ অবস্থায় আছে। চিত্র নাম্বার 3 একজন ব্যক্তিকে পেয়েছিলাম, তার এক পাশে ছিল টাইম, আরেক পাশে ছিল মানি বা ফাইন্যান্স ও ডলার। আরেকটি চিত্র পেয়েছিলাম, তার হাতে ছিল ডলার এবং টাইম দুটোই। এবং পঞ্চম চিত্রে আমরা যেটি দেখেছিলাম সেটি হলো যে টাইমের সাথে ভ্যালুর, অর্থাৎ হলো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের পরিবর্তন যেদিকে হচ্ছে বা মূল্যের যে পরিবর্তন হচ্ছে তাকে আমরা একটি কার্ভের মাধ্যমে দেখিয়েছিলাম। তো সুতরাং আমরা যে চিত্রগুলো এতক্ষণ দেখলাম বা প্রদর্শন করলাম, পাশাপাশি সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম, এখন আমরা এক কথায় যদি বলতে পারি তাহলে 3টি বিষয় যদি তুমি মাথায় রাখো তাহলে অবশ্যই তুমি অর্থের সময় মূল্য সম্পর্কে আর কোনো প্রশ্ন তোমার কাছে থাকবে না, অথবা অর্থের সময় মূল্য সম্পর্কে তুমি ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা অর্থের সময় মূল্য কি বুঝলাম প্রিয় শিক্ষার্থী? যে সময়ের আবর্তনে বা পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে আমরা বলে থাকি অর্থের সময় মূল্য। এখন আমরা যেটিতে যাব, একটু লক্ষ্য করে দেখো অর্থের সময় মূল্যের গুরুত্ব, কেন অর্থের সময় মূল্য এত গুরুত্বপূর্ণ, বা একজন ব্যবসায়ী, একজন বিনিয়োগকারী, একজন ক্রেতা, একটি ব্যাংক, বীমা বা আর্থিক প্রতিষ্ঠান কেন অর্থের সময় মূল্যের প্রতি একটি এত গুরুত্ব প্রদান করে থাকে নগদ প্রবাহ তুলনাকরণ। প্রিয় বন্ধুরা, একটি কথা মনে রাখবা, অ্যাজ এ ইনভেস্টার্স, অ্যাজ এ বিজনেসম্যান, নগদ প্রবাহ ছাড়া কোনো কারবারকে আমরা কল্পনাই করতে পারি না। নগদ প্রবাহ হলো, নগদ প্রবাহ সম্পর্কে আলোচনা করতে গেলে তোমাকে দুটো আইটেম জানতে হবে, ক্যাশ ইনফ্লো অ্যান্ড ক্যাশ আউটফ্লো। আমি একটু লিখে দিচ্ছি। একটিকে বলা হয় ক্যাশ ইনফ্লো, আরেকটি হলো আমাদের ক্যাশ আউটফ্লো। এটি হলো আন্ত বা অন্তঃপ্রবাহ, আর এটি হলো আমাদের বহির্প্রবাহ। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করতে হবে, নগদের আন্তঃপ্রবাহ, নগদের বহির্প্রবাহ। বিনিয়োগের মাধ্যমে, অর্থাৎ আমি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে চাচ্ছি অথবা কোথাও বিনিয়োগ করতে চাচ্ছি, যেটি হয়ে থাকে সেটি হলো নগদের আউট প্রবাহ হয়ে থাকে, অর্থাৎ হলো নগদ টাকা বিনিয়োগকারীর কাছ থেকে কোথাও বিনিয়োগ, অর্থাৎ তার হাত থেকে চলে যায়। ঠিক একইভাবে একটা নির্দিষ্ট সময় শেষে ওই টাকাটা আবার কি হয়, আমাদের কারবারে আস্তে আস্তে
সেটা নিয়মিত হতে পারে অথবা অনিয়মিতভাবে হতে পারে, কারবারে আগমন করে, দ্যাট ইজ কল ক্যাশ ইনফ্লো। এবং তাহলে ক্যাশ ইনফ্লো বা আউটফ্লো এই দুটো যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের অর্থের সময় মূল্য সম্পর্কে জানতে হবে। অর্থাৎ অর্থের সময় মূল্য এই জন্যই গুরুত্বপূর্ণ, কারণ অর্থের সময় মূল্য নগদের আন্তঃপ্রবাহ বা নগদ প্রবাহ তুলনাকরণ, অর্থাৎ আউটফ্লো এবং ইনফ্লোর মধ্যে যে ডিফারেন্সেস, পার্থক্য, অর্থাৎ আউটফ্লোর চাইতে ইনফ্লো যদি বেশি হয় তাহলে স্বভাবতই আমরা মনে করে থাকি দ্য বিজনেস ইজ এ প্রফিটেবল অর নট প্রফিটেবল, অর্থাৎ লাভজনক অথবা অলাভজনক। সেটাকে আমরা এই নগদ প্রবাহকে যখন নেট বর্তমান মূল্যে পরিণত করবো তখন অতি সহজেই অনুধাবন করতে পারবো। সেকেন্ড যেটি কাজগুলো আর্থিক সিদ্ধান্ত। প্রিয় শিক্ষার্থী, আর্থিক সিদ্ধান্ত হলো অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত, অর্থাৎ হলো কোথায় বিনিয়োগ করা হবে, কত সময়ের জন্য বিনিয়োগ করা হবে, ওই বিনিয়োগটা লাভজনক কিনা, এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো শুধু মুখে মুখে করলে হবে না, কতগুলো অর্থনৈতিক চিন্তা ভাবনা অর্থাৎ আর্থিক তথ্যের উপর ভিত্তি করে একজন বিনিয়োগকারীকে, একজন ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অথবা বোর্ড অফ ডিরেক্টরসকে গ্রহণ করতে হয়। সুতরাং অর্থের সময় মূল্য এই জন্য আরও বেশি প্রয়োজন, বা যদি অর্থের সময় মূল্য সম্পর্কে আমরা অবহিত হতে পারি তাহলে আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করা একজন বিনিয়োগকারীর পক্ষে অথবা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে অতি সহজতর হয়ে থাকে, বা লাভজনকভাবে সেই সিদ্ধান্তগুলো বা ফলপ্রসূ সিদ্ধান্ত গ্রহণ করতে সহায়তা করে থাকে। নাম্বার 3, নগদ প্রাপ্তিকে অগ্রাধিকার প্রদান করে থাকা। আমি কিছুক্ষণ আগে একটি কথা বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, সেটি হলো আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চাইতে অনেক বেশি মূল্যবান। কারণটা হলো ভবিষ্যৎ মানেই অনিশ্চয়তা, অনিশ্চয়তার হাতছানি। ভবিষ্যতে কি হবে না হবে, নোবডি ক্যান নোস, কেউ বলতে পারে না যে ভবিষ্যতে কি ঘটে থাকবে। এবং ভবিষ্যতে আজকে যে বিনিয়োগ করেছি ভবিষ্যতে আমি সেটা পাবো কিনা সেই সম্পর্কে কেউ কখনো অনুমান করতে পারে না। এই জন্য নগদ প্রাপ্তিকে, বর্তমানে যে নগদ প্রাপ্তি কারবারে ঘটে থাকবে সেটিকে অগ্রাধিকার দিয়ে থাকে, বা বর্তমানে ভোগ প্রবণতাকে সবাই অধিক পছন্দ করে থাকে। এরপরে যেটি আসে মূলধন বাজেটিকরণ। প্রিয় বন্ধুরা, একটু মনে রাখতে, মূলধন বাজেট নামে তোমাদের একটি চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার মেবি 5 অথবা মেবি 5 ক্যাপিটাল বাজেটিং তোমরা পাবা। ক্যাপিটাল বাজেটিং, মূলধন বাজেট, দুটো শব্দের অর্থ আছে, একটা মূলধন আর একটি বাজেট। সেটি কি? মূলধনটা হলো কারবারে বিনিয়োগগত অর্থ, আর বাজেট হলো ভবিষ্যৎ আর্থিক বা আঙ্কিক বা প্রাক্কলিত অর্থের যে পরিকল্পনা, তাকে বলি আমরা বাজেট। যেমন আমরা যখন প্রায়শই রাস্তাঘাটে চলাফেরা করি, আমি বাস্তব কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের এগুলো দেখানোর চেষ্টা করব। তোমরা দেখবা যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি বা যাই, তখন দেখবা পাশে মাঝে মাঝে একটু করে রাস্তার কর্নারে একটা সাইনবোর্ড দেখতে পাই, রাস্তার দৈর্ঘ্য 5 কিলোমিটার, প্রাক্কলিত ব্যয় এত টাকা, সময় এত টাকা। অর্থাৎ হলো ওইখানে দেখবা তোমরা লক্ষ্য করে কত টাকায় ওই রাস্তাটা নির্মাণ হবে, তার আনুমানিক মূল্য, কত সময় ধরে সেটি করে থাকবে এবং কত সময়ের মধ্যে সেটা সমাপ্ত করতে হবে, এবং পরিকল্পনা যতগুলো উপস্থাপন করা হয় তোমরা লক্ষ্য করে দেখবে সবগুলোই ইন টার্মস অফ মানি, অর্থাৎ অর্থের আকারে প্রকাশ। ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকে ভালো করে মনে রাখতে হবে, ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনাকেই বলা হয় বাজেট। বাজেট টাকার মূলধনের বাজেট। এই মূলধনের বাজেটিকরণ কি করতে হবে? অর্থাৎ হলো প্রকল্প নির্ধারণ ক্ষেত্রে, মূলধন দীর্ঘমেয়াদী প্রকল্প নির্বাচনের ক্ষেত্রে মূলধন বাজেট বা বাজেটিকরণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা যখন ওই চ্যাপ্টার নিয়ে কথা বলবো তখন আরো বিস্তারিত কথা বলতে পারবো। তারপরে এইখানে একটু তোমাদের হিংস দিয়ে রাখি, বাজেটের করণ মাধ্যমে আমরা অনেকগুলো করে থাকি। একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ করে থাকি, একটা মডার্ন অ্যাপ্রোচে কিছু অঙ্ক করে থাকি। ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে আমরা কিছু অঙ্ক বের করে থাকি, এবং মডার্ন অ্যাপ্রোচে বা বাট্টাকৃত পদ্ধতিতে আমরা নিট বর্তমান মূল্য বের করে থাকি। ওই নিট বর্তমান মূল্য বের করার মাধ্যমে আমরা একটি প্রকল্প লাভজনক কিনা সেটি জাস্টিফাই করে থাকি। এরপরে আছে আমাদের লাভজনক প্রকল্প বাছাই। ওই যে 4 নম্বরে যেটি আমরা বলে থাকলাম প্রিয় শিক্ষার্থী, মূলধন বাজেটকরণ বা মূলধন বাজেটিকরণ। এই মূলধন বাজেটিকরণের মাধ্যমেই একটি প্রকল্প লাভজনক কিনা অথবা ক্ষতিকর হবে কিনা কারবারের জন্য সেটি যাচাই বাছাই করা খুব সহজে করা যায়। এরপরে যেটি আছে আমাদের ঝুঁকি পরিমাপ। এই ঝুঁকি পরিমাপ 10 নম্বরে একটি চ্যাপ্টার আছে তোমাদের, সেটি হলো রিস্ক নামে। অর্থাৎ সেখানে গেলে আমরা রিস্ক নিয়ে অনেকগুলো কথা বলতে পারবো। আগাম কিছু কথা বলে ঝুঁকি পরিমাপ,
অর্থাৎ হলো কিভাবে ঝুঁকিটাকে পরিমাপ করা যেতে পারে। ঝুঁকি অনেকগুলো অঙ্কের মেথড আছে, সেটি হলো আমাদের, আমি জানি না আগে বললে তোমাদের কতটুকু মনে থাকবে, জাস্ট একটু স্মরণ করে রাখার জন্য। সেটি হলো আমরা প্রত্যাশিত আয়ের মাধ্যমে ঝুঁকি পরিমাপ করতে পারি, আমরা পরিমিত ব্যবধানের মাধ্যমে করতে পারি। পরিসংখ্যানে তোমরা লক্ষ্য করে দেখবা যে পরিমিত ব্যবধান তোমরা গড় করতেছো, আদর্শ বিচ্যুতি তৈরি করতেছো, এর মাধ্যমে আমরা ঝুঁকিটাকে পরিমাপ করতে পারবো। এবং 10 নম্বর একটা চ্যাপ্টারই আছে ফাইন্যান্সের তোমাদের। এরপরে আছে আমাদের যে সম্পদ ও শেয়ার পত্রের মূল্যায়ন করা, অর্থাৎ হলো একটি কারবারে কত সম্পদ রয়েছে সে সম্পদগুলো এবং শেয়ার এবং ঋণপত্রের মূল্যায়ন করতে অবশ্যই যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সেটি করতে হবে। যদি আমরা করতে নাই পারি তাহলে হয় অবমূল্যায়ন হবে অথবা অতি মূল্যায়ন হবে। যদি অতি মূল্যায়ন হয়ে থাকে তাহলে সেটিও যেমন কারবারের জন্য লাভজনক বা সুখকর নয়, অপরদিকে যদি সেটি ক্ষতিকর হয়ে থাকে বা অবমূল্যায়ন করা হয়ে থাকে তাহলে জানতে হবে যে এর স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো ক্ষতিগ্রস্ত হবে। এরপরে যেটি আছে ঋণের কিস্তি নির্ণয়। আমরা আগে একটি কথা জেনে থাকি যে যখন একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী বা একজন ব্যবসায়ী যখন তার নিজের অর্থ দ্বারা কারবার পরিচালনা করতে সুচারু সুন্দর এবং লাভজনকভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়, তখন কি করে আর্থিক বা ব্যাংক বীমা প্রতিষ্ঠান থেকে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে থাকে। এখন ঋণ গ্রহণ করলে কি করতে হয়, একটি নির্দিষ্ট সময় পর পর সুদ আসল পরিশোধ করতে হয়। তোমরা 8, 9, 10-এ যে ম্যাথের অঙ্কগুলো করেছে যে সুদ আসল, সুদ যোগ আসল, এক কথায় তাকে বলা হয় সুদ আসল। ওই সুদ আসলের অপর নামটাই হলো কিস্তি। অর্থাৎ কিস্তির দুটো উপাদান, একটি হলো প্রিন্সিপাল অ্যামাউন্ট, আরেকটি হলো ইন্টারেস্ট। অর্থাৎ সুদ যোগ আসল একসঙ্গে আমরা বলি সুদ আসল। এই সুদ আসলকে যেটিকে আমরা বের করব বা নির্ণয় করব বা যে ফর্মুলা প্রয়োগ করে নির্ণয় করব, দ্যাটস কল ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট। অর্থাৎ হলো কিভাবে কিস্তি নির্ণয় করতে হয় সেটিও আমরা জানবো। এরপরে মূলধনের খরচ নির্ণয়। তোমরা লক্ষ্য করে দেখো মূলধনের, তোমরা মনে হতে পারে যে প্রিয় শিক্ষার্থী স্যার কি পড়াচ্ছে, মূলধনের আবার কোনো খরচ আছে নাকি? অবশ্যই আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাকে বোঝাতে পারি। মনে করো এখন তোমরা আমার ক্লাসটাকে অবজার্ভ করছো, দেখছো, নিঃসন্দেহে দেখছো। এখন তোমার হাতে এখন 100টা টাকা আছে বা তোমার পকেটে এখন 100টা টাকা আছে, তুমি তার মালিক, প্রকৃত মালিক তুমি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন ছুড়ে দিই যে 100 টাকা তোমার পকেটে যেটি আছে এর কোনো ব্যয় আছে কি না, সাধারণ দৃষ্টিতে তুমি বলতে পারো বা স্বভাবতই বা সিম্পল অ্যান্সার তোমার হতে পারে যে স্যার আমার টাকা যে 100টা টাকা আমার পকেটে আছে এর তো আমার কাছেই আছে, 5 মাস পরেও 100 টাকা যদি হারিয়ে না যায়, 1 বছর পরেও যদি দেখি তাহলে 100 টাকাই আছে, স্বভাবতই মনে হতে পারে এর তো কোনো ব্যয় নেই। কিন্তু না, ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ এ বিজনেস, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে অবশ্যই এর খরচ আছে। খরচটা কি খরচ? ওই যে আমি সংজ্ঞার মধ্যে ছোট্ট একটি কথা বলেছি প্রিয় শিক্ষার্থী, তোমার কাছে 1 জানুয়ারি 2020 সালে যে 100 টাকা আছে, 31শে ডিসেম্বর 2020 ওই 100 টাকাই আছে। কিন্তু 1 জানুয়ারি 2020-এর ওই অর্থের যে মূল্য 31শে ডিসেম্বর 2020 ওই অর্থের মূল্যের কখনোই সমান হতে পারে না। এটিকে আমরা যেটিকে বলে থাকি সেটাকে বলা হয় অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা কি প্রিয় বন্ধুরা? পাশাপাশি একটি প্রশ্ন আলোচনা করতে গেলে আরেকটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায়। সুযোগ ব্যয়টা হলো তোমার কাছে যে 100 টাকাটা আছে ওই টাকাটা পকেটে না রেখে যদি তুমি কোথাও বিনিয়োগ করতা তাহলে কিছু না কিছু অবশ্যই সেখান থেকে লাভবান হওয়ার সুযোগ থাকতো। যেহেতু তুমি বিনিয়োগ করনি যার জন্য সে লাভ থেকে তুমি বঞ্চিত হচ্ছ। অর্থাৎ সুযোগ ব্যয় হলো দুটি বিকল্পের মধ্যে একটিকে গ্রহণ করলে অপরটিকে হাতছাড়া করতে হয়। টাকাটা তোমার পকেটে রাখলে তুমি বিনিয়োগ থেকে বঞ্চিত হবা, আর বিনিয়োগ যদি করো তাহলে পকেটে রাখা থেকে বঞ্চিত হবে। একটিকে গ্রহণ করলে আরেকটিকে বর্জন করতে হয়, যেটিকে বর্জন করতে হয় ওখান থেকে যে সুযোগটা হারিয়ে গেল এটিকে বলা হয় আমাদের সুযোগ ব্যয়। এই যে অর্থের সময় মূল্যের গুরুত্ব আমি শুরুতেই যেটি বলেছিলাম প্রিয় বন্ধুরা, যে আমরা থিওরিটিক্যাল টার্মগুলো এমন বেসিসে পড়ার চেষ্টা করব যেন সেটি মুখস্থ আমাদের না করতে হয়, পাশাপাশি আমাদের কার্যসিদ্ধিও হয়। অর্থাৎ হলো আমি শুরুতে 2-1টা স্লাইড বা 5টা-6টা স্লাইড দেখে তোমাদের বলেছিলাম যে স্লাইডগুলোই তোমার সমস্ত কিছু উদ্দেশ্য ফিল আপ করে দিবে। এখান থেকে সংজ্ঞা ফিল আপ করবে, এখান থেকে উদ্দেশ্য ফিল আপ করবে, এখান থেকে আমার ইম্পর্টেন্স বা গুরুত্ব যেটি আছে সেটি আমরা অনুধাবন করতে পারবো, এখান থেকে আমার পছন্দের কারণ কি সেগুলো অনুধাবন করতে পারবো। এখন আমার মনে হতে পারে যে তাহলে আমার সংজ্ঞা পড়াগুলো বা এগুলো আলোচনা না করলেও পারি। হ্যাঁ, না, কিন্তু তারপরে আলোচনা করতে হবে। কেন? কারণ ওইখানে যেটা দেখেছি সেটা তো কেবল তোমরা শুরুতে দেখেছো। এই মেমোরিটা তুমি যত আস্তে আস্তে যাবা আস্তে আস্তে গভীর হবে এবং তোমার ডেপথ
ক্রাইটেরিয়াটা আস্তে আস্তে আরো বৃদ্ধি পেতে থাকবে। তো সুতরাং আমরা যেটি জানতে চাই সেটি হলো যে অর্থের মূল্যের গুরুত্ব কেন বেশি। আমার মনে হয় এতক্ষণ আমরা শিখে গেছি যে এই সকল কারণে অর্থের সময় মূল্য আমাদের কাছে এত ইম্পর্টেন্স। কারণ অর্থকে যদি আমরা বেশি গুরুত্ব আরোপ করে থাকি আর সময়কে যদি অবহেলা করে থাকি, ওই যে আমরা একটা পিকচার দেখলাম প্রিয় বন্ধুরা, সেটি কি অর্থকে আমি চারদিকে ছড়িয়ে ছিটে রেখেছি আর টাইমটাকে আমরা শিকল দিয়ে বেঁধে রাখার চেষ্টা করেছি। আমি তোমাদেরকে সে প্রশ্ন করেছিলাম যে এটা কি সম্ভব একজন ব্যক্তির পক্ষে? নিঃসন্দেহে তোমরা উত্তর দেবে যে স্যার কখনো এটি সম্ভব না। আসলে অর্থের চাইতে সময়ের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। কারণ সময়ের কাজটাকে সময়ে যদি আমরা করতে না পারি, তাহলে অসময়ে যতই চেষ্টা করি না কেন সেটি 100% কখনোই ফিল আপ করা সম্ভবপর হবে না। তাহলে গুরুত্ব যেগুলো পেলাম, নগদ প্রবাহের দুটোর মধ্যে কম্পেয়ার করা, ইনফ্লো অ্যান্ড আউটফ্লো, ফাইন্যান্সিয়াল যে ডিসিশনগুলো আছে অর্থাৎ হলো ইনভেস্টমেন্ট ডিসিশন, আউটসাইড ডিসিশন যেগুলো আছে, লং টার্ম ইনভেস্টমেন্টের যে ডিসিশনগুলো আছে সেগুলো নিতে সাহায্য করবে। নগদ ক্যাশ রিসিপ্টটাকে অগ্রাধিকার প্রদান করে থাকবে। ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে এর গুরুত্ব বা অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং এর মাধ্যমে একটি প্রকল্প কত লাভজনক কি লাভজনক না সেটি সেই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে তোমাকে সাহায্য করবে। ঝুঁকি মেজারমেন্ট যেটিকে আমরা বলে থাকি। তোমাদের একটা ছোট্ট উদাহরণ যদি বলে থাকি যে বর্ষাকালে আমরা তোমাদের একটু গল্প বলি। সেটি হলো যে বর্ষাকালে মনে করো যে বর্ষা হচ্ছে, বর্ষায় ভিজতে তোমরা খুব পছন্দ করো, বর্ষায় হেঁটে যাচ্ছ বা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তুমি তার মধ্যে দৌড়াচ্ছ, খেলতেছো, তাতে কি হবে? তুমি আনন্দ ভোগ করলা, কিন্তু বিনিময়ে কি হবে? তোমার সর্দি জ্বর কাশিতে তুমি আক্রান্ত হতে পারে। এটিকে বলা হয় ফাইন্যান্সের ভাষায় ঝুঁকি বহন করা বা ঝুঁকি ধারণ করা। কিন্তু অপরদিকে যদি এটি বলা হয়ে থাকে যে মনে করো তুমি বাড়ি থেকে কলেজে আসতে চাচ্ছ, কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে, তোমার কাছে ছাতা নেই, তুমি আসতে পারতেছো না, তার মানে কি আমি ঝুঁকিকে পরিহার করতে পারলাম না? পারলাম না, কারণ আমাকে ক্লাসে উপস্থিত হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? আমি ক্লাসেও আসবো বাড়ি থেকে, আবার বৃষ্টিতেও ভিজবো না। তাহলে আমাকে কি করতে হবে? ছাতা বা অন্য কোনো মাধ্যম ব্যবহার করতে হবে। এটিকে বলা হয় ঝুঁকি পরিচালনা করা বা ঝুঁকি হস্তান্তর করা বা ঝুঁকি স্থানান্তর করা। এক জায়গা থেকে অন্য জায়গাকে ঝুঁকি স্থানান্তর করতে হবে। সুতরাং একজন বুদ্ধিমান মানুষ কি করে, একজন বুদ্ধিমান বিনিয়োগকারী কি করে থাকে? ঝুঁকি ধারণ করে না, ঝুঁকি পরিচালনা করে। ঝুঁকি ধারণও করে কখন করে? যখন ওই যে আমরা যে কথাটা বেশি জানি, হাই রিস্ক অ্যান্ড হাই গেন। যত বেশি ঝুঁকি আমি গ্রহণ করব তত বেশি আমার লাভ হবে। কিন্তু কেমন ঝুঁকি ধারণ করব? ওই ঝুঁকিগুলো ধারণ করব যে ঝুঁকি ক্যান বি মেজার ইন টার্মস অফ মানি, যেগুলোকে আমি অর্থের অঙ্কের দ্বারা পরিমাপ করতে পারবো বিভিন্ন সোর্সের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এছাড়া আমরা সম্পদ ও ঋণপত্রের মূল্যায়ন জানলাম, ঋণের কিস্তির মূল্যায়ন করতে শিখলাম, মূলধনের খরচ সংক্রান্ত জানলাম। প্রিয় বন্ধুরা, এখন যেটি আমরা শুনবো, অর্থের সময় মূল্যে এত পছন্দ কেন? কারণ আমরা বর্তমান ভোগ, সর্বপ্রথম যেটি আসে সেটা মানুষের স্বভাবজাত প্রক্রিয়া হলো বর্তমান ভোগ প্রবণতাকে সবচাইতে বেশি পছন্দ করে। আমি ছোট্ট একটা আমি বললাম যে আমি যে এক্সাম্পলগুলো দেবো সেটা হলো তোমার বাস্তবের সাথে। এখন তোমরা ক্লাস যেটাকে দেখছো বা অবজার্ভ করছো, নিঃসন্দেহে ল্যাপটপ অথবা মোবাইল স্মার্টফোনের মাধ্যমে এটি তোমাদের দ্বারা সম্ভব হয়েছে। আমরা যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমরা কখনো এই স্মার্টফোন বা শুধু ফোনের কথাও শুনি নাই। তাহলে কি হয়েছে? ইট ইজ এ গ্রেট কন্ট্রিবিউশন অফ সায়েন্স অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি। এই যে টেকনোলজির যে সুবিধাগুলো সেটা তোমরা 100% এনজয় করতে পারছো। এখন প্রশ্নটা হলো যে তুমি চিন্তা করে দেখো বা তোমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখো বা তোমার দাদা যদি থাকে তাকে দাদা জিজ্ঞেস করো, আজ থেকে তখন কয়েক বছর আগে 2000 সালের শুরুর দিকে, 2001, 2, 3, 4 দিকে যখন মোবাইল পাওয়া যেত, তখন দেখা যেত আজকের মতো যে স্মার্ট হাই টেকনোলজি সহকারে এটি পাওয়া যেত না। ছোট্ট একটি মোবাইল পাওয়া যেত যেটা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র কথা বলা যেত। আর আজকের যে মোবাইল, সমস্ত সুযোগ সুবিধা সম্মিলিত, সেই ওই মোবাইল আর এই মোবাইলের পার্থক্য। এখন তোমাকে যদি বলা হয়ে থাকে যে তোমার বাবাই তোমাকে আজকে একটি অফার দিল যে আজকে তোমাকে একটি মোবাইল দেব, তার দাম হলো 10,000 টাকা, তুমি ইন্টারমিডিয়েট গোল্ডেন জিপে 5 পেয়ে বাংলাদেশের অন্যতম ভালো ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা, রাজশাহী বা চিটাগাং, সেখানে যদি তুমি কমার্স ফ্যাকাল্টির ভালো একটি সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারো, তোমাকে 50,000 টাকার একটি আইফোন দিব।
তুমি কোনটা গ্রহণ করবা? আজকে 10,000 টাকাতে স্মার্টফোন নিতে চাইবা, না আজ থেকে 2 বছর পরে তুমি সে আইফোন 50,000 টাকা বা 1 লাখ টাকা দামের আইফোন নিতে চাইবা? আমি ব্যক্তিগতভাবে বুঝি, বা তোমরাও যেটা আমার সাথে একমত হবে সেটি হবে যে না, আমি আজকের এই 10,000 টাকার স্মার্টফোনটাই নিতে চাই। কেন? কারণ অনেকগুলো। সময় কত? 2 বছর বা তার চাইতে অধিক সময়। তখন কি হবে? তুমি চান্স পাবে কিনা, তুমি গোল্ডেন জিপিএ বা জিপিএ 5 পাবে কিনা, এটা কেউ তোমাকে বলে দিতে পারবে না। অর্থাৎ অনিশ্চিত ভবিষ্যৎ। এক কথায় যদি বলি, অনিশ্চয়তার হাতছানি। সুতরাং অনিশ্চয়তার হাতছানির চাইতে বর্তমানে আমি কাছে যেটি পাবো সেটি আমার জন্য অনেক বেশি সুবিধাজনক। এই জন্য বর্তমানকে সবাই অধিক পছন্দ করে থাকে এবং এটা হলো মানুষের স্বভাবজাত প্রক্রিয়া। সেকেন্ডলি আমাদের যেটি আছে প্রিয় বন্ধুরা, অনিশ্চয়তা, যেটি অলরাইট আমি বলে ফেলেছি। কারণ ফিউচার মানি হলো আনসার্টেন্ট, ফুল অফ আনসার্টেন্টি, অনিশ্চয়তায় ভরপুর। সুতরাং অনিশ্চয়তার উপর ভর করে কখনো কেউ বর্তমানকে হারাতে চায় না। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাস নিচ্ছে, টেকনোলজির মাধ্যমে, কিন্তু আমরা যদি এই ক্লাসগুলোকে যদি আমরা সরাসরি নিতে পারতাম, আরো অনেকগুলো উদাহরণ সেট আপ করতে পারতাম, অথবা তোমাদেরকেই আমরা টেবিলের সামনে বা বোর্ডের সামনে নিয়ে এসে সরাসরি দাঁড় করিয়ে দিয়ে কিছু গল্প, কিছু ইনস্ট্যান্টের মাধ্যমে একজন বা দুজনকে হাতে ধরিয়ে দিয়ে, কিছু প্লে কার্ড, কিছু চিত্র ধরিয়ে দিয়েও আমরা এই বিষয়গুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারতাম, যেটি তোমাদের জন্য সারা জীবন একটি ভালো ফলদায়ক। আমার বিশ্বাস এরপরে যেটি আসে প্রিয় শিক্ষার্থী, সেটি হলো মুদ্রাস্ফীতি। অর্থাৎ আমরা পড়তেছি এখন ফাইন্যান্স। মুদ্রাস্ফীতি পাশাপাশি দুটি শব্দের অর্থ আছে, একটা হচ্ছে ইনফ্লেশন আর একটা হলো ডিফ্লেশন। অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং আরেকটি হলো মুদ্রা সংকোচন। মুদ্রাস্ফীতি হলো অর্থের মান কমে যাওয়া, মুদ্রা সংকোচন হলো অর্থের মান বেড়ে যাওয়া। আমি ওই যে কিছুক্ষণ আগে একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম, আমি আশা করি তোমাদের মনে আছে, সেটি হলো যে আজ থেকে 1 মাস পরে, 1 মাস পূর্বে 1 কেজি আলুর ক্রয় মূল্য ছিল বাজার থেকে কাস্টমার বা ক্রেতা হিসাবে 30 বা 35 টাকা, বাট এখন যদি আমরা কিনতে যাই তাহলে 45 টাকা বা 50 টাকা লাগে। তাহলে কি হয়? আগে যেখানে 1 কেজি আলু ক্রয় করতে পারতাম আমরা 30 টাকায়, এখন কিনতে হচ্ছে 50 টাকায়। অর্থাৎ 1 কেজি আলুর কোনো দ্রব্যের কোনো পরিবর্তন হয়নি, অর্থের মূল্যের কি হয়েছে? পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ কত টাকা বেড়ে গেছে? 1 কেজি আলুর জন্য আমাকে 15 বা 20 টাকা অধিক পরিমাণ টাকা প্রদান করতে হচ্ছে। অর্থাৎ হলো একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে, আমি সংজ্ঞা নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থী, একই পরিমাণ দ্রব্য ক্রয় করতে আগের চাইতে যদি এখন অধিক পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, যেই পরিমাণ অধিক অর্থ ব্যয় করতে হয়, এটিকেই বলা হয় ইনফ্লেশন। আর ইনফ্লেশন হলে দ্রব্যের মান কি হয়? ভ্যালু কমে যায়। আর ভ্যালু যদি কমে যায়, জীবনযাত্রার মান কমে যাবে, মানুষের সেভিংস কমে যাবে, ইনভেস্টমেন্ট কমে যাবে, সামাজিক দারিদ্রতা দেশে দেখা দিবে। পাশাপাশি কি হবে সেটি হলো আমার বিনিয়োগ যদি কমে যায় তাহলে আমার ক্রেতা কমে যাবে, আর ক্রেতা কম হলে আমি লাভ করতে পারবো না, অর্থাৎ সমাজের চারদিকে এটা স্প্রেড আউট করে যাবে। এরপরে যেটি আছে সেটি হলো আমাদের বিনিয়োগের সুযোগ, যেটি আগে করলাম আমরা, যে মুদ্রাস্ফীতি যদি হয় তাহলে আমাদের বিনিয়োগের পরিমাণ কি হবে? কখনো কখনো কেউ বলে থাকে যে কিছু সামান্য কিছু মুদ্রাস্ফীতি বেটার, কিন্তু কত পরিমাণ বেটার এটাকে অ্যানালাইসিস এবং ইন্টারপ্রিটেশন করতে জানতে হবে প্রিয় শিক্ষার্থী, একজন বিনিয়োগকারী হিসেবে। তাছাড়া ওই বিনিয়োগ কখনো ফলপ্রসূ হবে না। এরপরে হচ্ছে সুযোগ ব্যয়, যেটি আমরা তোমাদের সাথে একটু আগেই আলোচনা করেছি, যে সুযোগ ব্যয়টি হলো যে দুটি বিকল্পের মধ্যে একটিকে গ্রহণ করলে আরেকটিকে হাতছাড়া করতে হয়। যেটিকে হাতছাড়া করতে হয় ওটার থেকে যে সুবিধা পেতাম, এই যে সুবিধাটাকে আমাদেরকে বর্জন করতে হবে, ওই বর্জনের যে মূল্য, এটিকে আমরা বলি সুযোগ ব্যয়। তাহলে অর্থের সময় মূল্যের পছন্দের কয়েকটি কারণ আমরা দেখলাম। এই সকল কারণে বর্তমান, ওই যে প্রশ্নটা হলো কেন স্যার বর্তমানকে আমরা অধিক গুরুত্ব প্রদান করে থাকি, বা ভবিষ্যতের 1 টাকার চাইতে বর্তমানের 1 টাকা কেন অধিক গুরুত্বপূর্ণ বা কেন অধিক শ্রেয়? এই সকল কারণে, অর্থাৎ বর্তমান ভোগ প্রবণতার কারণে, অনিশ্চয়তার কারণে, মুদ্রাস্ফীতির কারণে, বিনিয়োগের সুযোগের কারণে এবং সুযোগ ব্যয়, এই সমস্ত কারণগুলোর কারণে বর্তমানের 1 টাকা বা ভবিষ্যতের 1 টাকার চাইতে অনেক বেশি পছন্দনীয়। এই জন্য অর্থের সময় মূল্য সবার কাছে গ্রহণযোগ্য বা পছন্দের কারণ হয়ে থাকে। এরপরে আমরা যেটা জানবো উদ্দেশ্যটা কি। এতক্ষণ আমরা আলোচনা করলাম অর্থের সময় মূল্য কাকে বলে, তারপরে তার গুরুত্ব আলোচনা করেছি, তারপরে তার কি আলোচনা করলাম প্রিয় শিক্ষার্থী, যে পছন্দের কারণ, যে দ্য কজেস অফ প্রিফারেন্স অফ টাইম ভ্যালু অফ মানি। দেন
অবজেক্টিভস বা ক্রাইটেরিয়া আমরা জানবো যে উদ্দেশ্যগুলোকে কি অর্থের সময় মূল্যের সম্পদের যথাযথ এবং সঠিক মূল্য নির্ধারণ। কারণ হলো প্রিয় শিক্ষার্থী, আমরা যদি সম্পদের যথাযথ এবং সঠিক মূল্য নির্ধারণ করতে নাই পারি তাহলে সেখানে বিনিয়োগ যেমন আমাদের সঠিক হবে না এবং ওই বিনিয়োগের পাশাপাশি আমাদের বিনিয়োগ থেকে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন কখনোই সম্ভব হবে না। এরপরে যেটি প্রকল্প নির্বাচনে নগদ প্রবাহের সঠিক মূল্যায়ন, আমরা এর আগেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আগের স্লাইডে, বা যখন আমরা গুরুত্ব আলোচনা করেছি প্রিয় শিক্ষার্থী, সেটি কি আলোচনা করেছি আমরা যে নগদ প্রবাহ সম্পর্কে আমরা জানবো। নগদ প্রবাহের কয়টি দিক বলেছিলাম? দুটো উপাদান আমরা বলেছিলাম বা দুটো সাইড বলেছিলাম। একটি বলেছিলাম ক্যাশ ইনফ্লো, অপরটি বলেছিলাম ক্যাশ আউটফ্লো। কেন এই যে ক্যাশ ইনফ্লো এবং আউটফ্লো কেন করে থাকে? প্রকল্প নির্বাচনে, অর্থাৎ হলো প্রফিটেবল প্রজেক্টস, লাভজনক প্রকল্পর নির্বাচনের জন্য সঠিক মূল্যায়ন পদ্ধতি। এরপরে আছে মূলধন বাজেটিং এর সহায়তা, যেটি এর আগে আমরা আলোচনা করেছি যে মূলধন বাজেটিংটা কি কেন করা হয়ে থাকে। দীর্ঘমেয়াদী লাভজনক প্রকল্প মূল্যায়নের যে কলা কৌশল বা কৌশল তাকে আমরা বলি মূলধন বাজেটিং। এরপরে যেটি আছে আমাদের সেটি হলো ভবিষ্যতে প্রাপ্য এবং প্রদেয় অর্থকে বর্তমানের সাথে তুলনা করা, অর্থাৎ হলো ভবিষ্যতে কত টাকা প্রদান করতে হবে এবং ভবিষ্যতে কত টাকা আমি পাবো, এই দুটোর মধ্যে ডিফারেন্স যদি আমরা করতে পারি, অর্থাৎ হলো আমাদের ইনফ্লো এবং আউটফ্লো ভালো করে মনে রাখতে হবে। এটি আবার দুটো ভাবে হতে পারে। সেটি কেমন? আমরা জানি ব্যবসায়িক জগৎ দুই ভাবে চলে থাকে, একটি নগদ ভিত্তিতে আর একটা বকেয়া ভিত্তিতে। তো বকেয়া ভিত্তিতে যদি আমরা লেনদেন করে থাকি তাহলে আজকে একটি পণ্য যদি ধারে বিক্রয় করি তাহলে 1 মাস 2 মাস 5 মাস বা 6 মাস পরে সে টাকাটা আমি পাবো। ঠিক একইভাবে ধারে যদি আমি পণ্য ক্রয় করে থাকি তাহলে পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে একটি নির্দিষ্ট সময় পরে আমাকে টাকা কি করতে হবে? পরিশোধ করতে হবে। তাহলে ভবিষ্যতে কত টাকা পরিশোধ করতে হবে এবং ভবিষ্যতে কত টাকা পাবো সেটার সাথে বর্তমানের যে কম্প্যারিজন বা তুলনা, এই দুটোর সুবিধা নিয়েও বা এটিও হলো অর্থের সময় মূল্যের অন্যতম একটি উদ্দেশ্য। লাভজনক প্রকল্প বাছাই করা অর্থের সময় মূল্যের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, কারণ লাভজনক প্রকল্পই যদি আমি উদ্দেশ্য সেট করতে না পারি তাহলে এর গুরুত্ব কখনো অনুধাবন করা যায় না। আয় প্রাপ্তি ব্যয় প্রদানকে পছন্দ করতে সহায়তা করা, অর্থাৎ হলো আমরা জানি আয় এবং ব্যয় দুটো ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি কখনো শুধু আয় প্রাপ্তি কল্পনা করে থাকি আর ব্যয় না করে থাকি বা খরচ না করে থাকি, যদিও অনেকের মতে ব্যয় এবং খরচের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সের ভাষায় ব্যয় এবং খরচের মধ্যে দুটোই অনেক ওতপ্রোতভাবে জড়িত। খরচ হলো আয় অর্জনের জন্য যে নগদ টাকাটা কারবার হতে চলে যায়, আর ব্যয় হলো কারবারের সম্পদের আগমন ঘটে। অর্থাৎ হলো দুটির মাধ্যমে ব্যয় এবং খরচ দুটির মাধ্যমে কারবার হতে নগদ টাকা চলে যায়, তবে উদ্দেশ্য দুটোর আলাদা। একটি হলো স্থায়ী সম্পদ সংগ্রহ, ব্যয়ের মাধ্যমে কারবারে স্থায়ী সম্পদের আগমন ঘটে যেটি দ্বারা কারবার অনেক দিন যাবত সুবিধা ভোগ করে থাকে। আর খরচ একটি আর্থিক বছরের মধ্যে সীমাবদ্ধ এবং খরচের মাধ্যমে কারবারে আয়ের ইনফ্লো হয়ে থাকে বা কারবারে আয় আগমন করে থাকে। মূলধন ব্যবস্থাপনাকে অধিক গ্রহণযোগ্য করে তোলা, অর্থাৎ হলো মূলধন ব্যবস্থাটা, আমি মূলধন কিভাবে সংগ্রহ করব, নিজের কৃত মূলধন না ধারকৃত মূলধন, এবং মূলধনটাকে আমরা কয়টা স্ল্যাবে ভাগ করব, সেই ব্যবস্থাপনাকে সম্পর্কেও অর্থের সময় মূল্য তোমাকে ধারণা দিয়ে থাকে। আর্থিক এবং ব্যবসায়িক ঝুঁকি মোকাবেলা করতে সহায়তা করা। দুটো ঝুঁকির কথা বলা হয়েছে প্রিয় শিক্ষার্থী, একটি হলো আর্থিক ঝুঁকি, অপরটি হলো আমাদের ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকিটা হলো ভালো করে মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণ, দুটো কথা বললাম। প্রাকৃতিক এবং মানব সৃষ্ট কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় এটা হলো অপরিহার্য ঝুঁকি, চাইলে এই ঝুঁকি পরিহার করা যায় না, তাকে বলা হয়ে থাকে ব্যবসায়িক ঝুঁকি। যার এই যে ব্যবসায়িক ঝুঁকির মধ্যে কিন্তু এখন আমরা পড়ে আসি, যেমন আমরা করোনা মানব সৃষ্ট না প্রাকৃতিক? যদিও এটি প্রাকৃতিক ঝুঁকি বা কেউ কেউ বলে থাকে এটা মানব সৃষ্ট ঝুঁকি, মানব সৃষ্ট যাই হোক থাকুন এরা অবশ্যই ব্যবসায়িক ঝুঁকি, যার কারণে বিশ্বে লক্ষ্য করে দেখো হাজার হাজার বিনিয়োগকারী, হাজার হাজার কর্মী, আমরা স্টুডেন্ট, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষক থেকে শুরু করে সব বিশ্বের সমস্ত শ্রেণীর লোকজন আজকে করোনার প্রভাবে প্রভাবিত। সুতরাং এটি ব্যবসায়িক ঝুঁকি। আর্থিক ঝুঁকি মূলধন বাজারের অর্থাৎ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে যে ঝুঁকিটা সৃষ্টি হয়ে থাকে সেটা কি বলে আর্থিক ঝুঁকি। আমি আরেকটু ভাবে যদি একটু তোমাদের মাধ্যমে বর্ণনা করি, আর্থিক ঝুঁকি তোমাদের মনে থাকবে মূলধনের অনেকগুলো সোর্স থাকলে প্রধানত দুটো সোর্সকে আমরা কল্পনা করে থাকি প্রিয় বন্ধুরা। একটি হলো আমাদের মূলধনের অনেকগুলো যদি সোর্স থাকে সে সোর্সের মধ্যে দুটো সোর্সকে আমরা বেশি প্রাধান্য করে দিয়ে থাকি। একটি হলো
শেয়ার মূলধন, অপরটি হলো ঋণ কিন্তু মূলধন। এটিকে আমরা বলি শেয়ার ক্যাপিটাল, আর এটিকে বলি আমরা বন্ড অবলিক ডিবেঞ্চার ক্যাপিটাল। অর্থাৎ হলো একটি হলো আমাদের শেয়ার মালিকরা কারবারে সরবরাহ করে থাকে, অপরটি হলো আমাদের কারবারে ধার করা হয়। অর্থাৎ আর্থিক ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের অর্থের সংকট কাটানোর জন্য বা লাভজনক প্রকল্পে বিনিয়োগের কারণে তারা কি করে, আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক বিমা থেকে ঋণ করে থাকে। ঋণ করলে আমাকে কি করতে হবে, একটি নির্দিষ্ট সময় পর পর ঋণের সুদ পরিশোধ করতে হয়। তাহলে যদি ব্যবসা মন্দা হয়, যেটি থেকে আমরা বললাম ব্যবসায়ী মন্দা, কিন্তু আমি ঋণ করে রেখেছি, এখন কারবার লাভ করতে না পারলেও তো আমাকে ঋণের সুদ নির্দিষ্ট সময় পর পর পরিশোধ করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বলে আর্থিক ঝুঁকি। ওই যে ঋণের সুদটাকে আমরা আর্থিক ঝুঁকি বলতে পারি। অপরদিকে ব্যবসায়িক ঝুঁকি কি বললাম, মানব সৃষ্ট অথবা প্রাকৃতিক কারণে ব্যবসা বাণিজ্যের যে ক্ষয়ক্ষতি বা সম্ভাবনা থাকে বা হয়ে থাকে তাকে বলি আমরা ব্যবসায়িক ঝুঁকি। যার একটি উদাহরণ দিলাম আমরা করোনা। করোনা তাহলে কোন ধরনের ঝুঁকি, আর্থিক ঝুঁকি না ব্যবসায়িক ঝুঁকি? প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ব্যবসায়িক ঝুঁকি। আর ঋণের সুদটা হলো আমাদের যেটি, সেটি হলো আমাদের অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ঋণের সুদ, সে ঋণের যে সুদ সেটি হলো আমাদের আর্থিক ঝুঁকি। অর্থের সময় মূল্য নির্ধারক আমি জাস্ট এখানে 2 মিনিট একটু আলোচনা করে আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। অর্থের সময় যেটি সবচাইতে অঙ্কের, আমরা সামনের দিন যেটি নিয়ে কথা বলবো 25 তারিখে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী, সেটি হলো অর্থের সময় মূল্য নির্ধারণ করতে গেলে কয়টা বিষয় আমাদেরকে খুব জানতে হয়। যে কয়টা বিষয় জানলে অর্থের সময় মূল্যের যে কোনো অঙ্ক একজন শিক্ষার্থী অতি সহজেই করতে পারে। প্রথমে হলো সময় এবং মেয়াদকাল, অর্থাৎ কত সময়ের জন্য অঙ্কটা করব আমি, মেয়াদকাল বা ডুরেশন। এরপরে আছে আমাদের যেটি, সেটি হলো সুদ বা বাট্টার হার। এরপরে দেখো সুদের প্রকৃতি এবং মুদ্রাস্ফীতির হার এবং ঝুঁকিপূর্ণ প্রতিদান হার। আমি একটু লক্ষ্য করে দেখি কয়টা কথা বললাম। সময় এবং মেয়াদকাল, সুদ বা বাট্টার হার, সুদের প্রকৃতি, সুদ এবং মেয়াদকাল। সময় এবং মেয়াদকাল বলতে আমরা বুঝি যে ডুরেশন, অর্থাৎ হলো বিনিয়োগের ডুরেশন কতকাল, বা আমি ঋণ গ্রহণ করব কত সময়ের জন্য, বিনিয়োগ করলাম কত সময় পরে কত টাকা পাবো। সুদ এবং বাট্টার হার, অর্থাৎ ওখানে আমরা চক্রবৃদ্ধিকরণ করব না বাট্টাকরণ করব। লক্ষ্য মনে রাখতে হবে, সুদকরণ চক্রবৃদ্ধিকরণ মানে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, বাট্টাকরণ মানে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। সুদের প্রকৃতি, সুদ সাধারণত 2 ভাবে বের করে পারে বা 2 প্রকার হয়ে থাকে। একটি হলো সরল সুদ, আরেকটি হলো চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ হলো সরল সুদের নেচারটা হলো একই পরিমাণে টাকার উপর বারবার যে সুদ ধরা হয়। যেমন আমি যদি বলে থাকি, যেমন সুদের হার 10%, একটু মনে করতে হবে প্রিয় শিক্ষার্থী, আসল টাকার পরিমাণ হলো, আসল টাকা হলো আমাদের 1000 টাকা। এখন যদি সরল সুদ হয়, সরল সুদ হয় মনে করলাম সুদের হার 10%, 100 টাকা। প্রথম বছরে হলো আমাদের 100, আমরা দ্বিতীয় বছর যখন যাব তাও করলাম আমরা, অর্থাৎ যত দিন থাকবে মেয়াদকাল প্রতি বছরই সুদের পরিমাণ একই হবে। এটিকে বলি আমরা সরল সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদ যদি করে থাকে, তাহলে চক্রবৃদ্ধি যখন আমরা করে থাকবো, তাহলে প্রথম বছর যেটি হবে 1000 গণিত 10%, 100 টাকা। দ্বিতীয় বছর যেটি হবে সেটি হলো 1000 যোগ 100 সমান 1100 গুণিত 10% সমান হলো 110 টাকা। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করে দেখো, সরল সুদ হলো যখন প্রতি বছর একই পরিমাণ টাকার উপর সুদ ধার্য করা হয় তখন তাকে বলা হয় সরল সুদ। আর যখন সুদ এবং আসল, কি বললাম, সুদ এবং আসল যোগ করে যেটি পাবো সুদাসল, সেই সুদাসলের উপর যখন সুদ চার্জ করা হয় তখন তাকে বলা হয় চক্রবৃদ্ধিকরণ। তাহলে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এটি নিয়ে কথা নেই। মুদ্রাস্ফীতির আর আলোচনা করেছে ঝুঁকিপূর্ণ প্রতিদান হার, অর্থাৎ আমি ঝুঁকি গ্রহণ করলে সেখান থেকে রিটার্ন কতটুকু পাবো, এটি নিয়ে আমাদের কস। আমি কিন্তু এইটাকে ভেঙে যদি আমি বলি যে টাইম ভ্যালুর অফ মানির অঙ্ক করতে গেলে যে বিষয়টি আমাকে একটু মনে রাখতে হবে, সেটি আমি একটু তোমাদের একটু লিখে দিচ্ছি। সেটি হলো
প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বাংলা বলি আমরা বর্তমান মূল্য। এরপরে এফভি ফিউচার ভ্যালু, ভবিষ্যৎ মূল্য। আই অবলিক কে অবলিক আর, ইন্টারেস্ট রেট সুদের হার। এন টাইম অবলিক ডুরেশন, যেটিকে আমরা বলি সময়কাল। এরপরে এ অ্যানুইটি, যেটিকে বাংলায় বলি আমরা বার্ষিক বৃত্তি। এম হলো মাল্টিপ্লিকেশন, অর্থাৎ হলো একাধিকবার, বছরে যখন একাধিকবার যখন ইউজ করা হবে তখন এই মাল্টিপ্লিকেশন বা বহুবিধকরণ আমরা ইউজ করে থাকবো। তবে এইখানে যে আমরা যদি সিম্পল মনে করে থাকি, আমরা সিম্পল ভাবে যদি কল্পনা করে থাকি প্রিয় বন্ধুরা, তাহলে এই উপরের চারটিকে আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ হলো প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আই এবং এন। এই অঙ্কের ক্ষেত্রে সিম্পলের ক্ষেত্রে যে কোনো তিনটি দেওয়া থাকবে, একটি দেওয়া থাকবে না। যেটি দেওয়া থাকবে না সেটির মান আমরা বের করব। এইটুকু তোমরা একটু মনে রাখবা। সামনের দিনে আমরা এটা নিয়ে আরো অনেক কথা বলবো। এখন আমরা তোমাদের প্রশ্নোত্তর পর্বগুলো একটু দেখতে যাব, তারপরে আবার একটু স্লাইড দেখাবো শেষের দিকে। শুরুর থেকেই আমরা যাই, আমরা প্রশ্নগুলোতে যাই। আরাফাত ওয়ালাইকুম সালাম, রোল নাম্বার দিয়েছো। আমরা প্রশ্ন দেখতে চাচ্ছি। প্রশ্ন নিচের দিকে একটু নামতে চাই। সবাই রোল নাম্বার দেখাইছো, তোমরা ক্লাস দেখতেছো, অনেক ধন্যবাদ তোমাদের। অনেকগুলো নাম আমরা পড়তে পারতেছি না সময়ের অভাবে। আমরা প্রশ্ন চাই, অর্থের সময় মূল্য, উত্তর দিয়ে দিয়েছো। তারপরে অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের এক শিক্ষক প্রিয় রঞ্জিত কুমার স্যার, ভালো ক্লাস হচ্ছে, থ্যাংক ইউ স্যার। এরপরে আছে এই ধরনের কমেন্টগুলো, বাচ্চা কাচ্চারা কেমন ক্লাস হচ্ছে এগুলো না দেখেই ভালো। নামাজের জন্য একটু সময়টাকে আমাদের হেরফের হচ্ছে, এটাকে একটু আমাদের সামনে থেকে আমরা চেষ্টা করব। স্যার, বিনিয়োগের সাথে মুদ্রাস্ফীতির সম্পর্ক কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে একটু দাঁড়াও। মুদ্রাস্ফীতির সাথে বিনিয়োগের ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িত। কারণ হলো মুদ্রাস্ফীতি হলো যে আজকে আমি 1000 টাকা বিনিয়োগ করলাম, সাপোজ মনে করো প্রিয় শিক্ষার্থী 1000 টাকা আমি বিনিয়োগ করেছি। 1000 টাকা থেকে 1000 টাকার যে মূল্য যদি মুদ্রাস্ফীতি ঘটে থাকে, মনে করো সেটি 1200 টাকা পেলাম। ভালো, ছোট্ট একটা উদাহরণ দিই। আজকে আমি 1000 টাকা বিনিয়োগ করেছি, আমার প্রত্যাশা বছর শেষে আমি 1200 টাকা সেখান থেকে পাবো। কিন্তু মুদ্রাস্ফীতির হার যদি হয়ে থাকে, তাহলে যেটি হবে সেটি হলো যে 1200 টাকা পেলেও তার মান কিন্তু 1200 টাকা না থেকে সেটা 1200 টাকার নিচে চলে আসবে। অর্থাৎ আমার কাঙ্ক্ষিত আমার যে লক্ষ্য সেখান থেকে আমি বিচ্যুত হব। মন্দা কি স্যার? মন্দাটা হলো অর্থনৈতিক মন্দা বলতে যেটিকে বোঝায় যে অর্থনৈতিক স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হওয়াকে বলা হয় মন্দা। অর্থাৎ হলো যখন জনগণ জবলেস হয়ে যাবে অথবা স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না। লাইলা তাসনিম, আরো নিচে নামে দেখে আর কি আছে, কমেন্টস নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। স্লাইড শোর দিকে আমরা আবার একটু ধাবিত হব শেষের দিকে। প্রিয় বন্ধুরা, আমরা একটু সুবিধাগুলো সামনের দিনে আলোচনা করব। এগুলো আলোচনার আগে আমি তোমাদের একটু ছোট্ট একটা কথা, অর্থাৎ বিখ্যাত মনীষীর একটি কথা এখন তোমাদের একটু জানাতে চাই। টাইম ইজ মোর ভ্যালু দ্যান মানি, ইউ ক্যান গেট মোর মানি বাট ইউ ক্যান্ট গেট মোর টাইম। অর্থাৎ হলো প্রিয় বন্ধুরা, আমরা শুরুতে যেটি নিয়ে কথা বলেছিলাম, টাইম ইজ মোর ভ্যালু দ্যান মানি, অর্থাৎ অর্থের চাইতে সময়ের মূল্য অনেক বেশি। কারণ একটা সময় তুমি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারো, কিন্তু সময়টাকে আর কখনো তুমি ফেরত পাবা না। জিম রন নামে আমেরিকান একজন অথর 1930 থেকে 2009 পর্যন্ত তার বিখ্যাত এক উক্তি,
যে উক্তিটা অত্যন্ত আমাদের অর্থের সময় মূল্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আজকে আমাদের আরেকটি একটু লক্ষ্য করে দেখো তোমরা, থ্যাঙ্কস টু অল দিয়ে আমি যেটি কথা বলেছি, টুডে ইজ এ গ্রেট ডে টু বি অ্যামাজিং, অর্থাৎ আজকের দিনটা আমার জন্য অনেক বেশি আনন্দের, সুখের। কেন কেন বলতে পারো প্রিয় বন্ধুরা? কারণ একটাই হলো যে ইউ হ্যাভ টু ইম্পাসিস অফ ইউর টাইম। যদি আজকের সময়টাকে তুমি অধিক গুরুত্ব প্রদান করতে পারো, সময়টাকে 100% ইউটিলাইজ করতে পারো, তাহলে তোমার চাইতে গ্রেট প্লিজার পারসন এই পৃথিবীতে আর কেউ নেই, অর্থাৎ হলো তুমি সবচাইতে সুখী হবা। শেষের যে উক্তিটা আজকে আমরা করতে চাই বা একটা জিনিস দেখাতে চাই, একটু লক্ষ্য করতে হবে প্রিয় বন্ধুরা, আমাদের শেষ স্লাইড, অর্থাৎ আজকের ক্লাসের সেই বক্তব্যটা বা এক কথায় যেটি আমরা বলতে চাই সেটি হলো থিংস লেস ডু মোর, অর্থাৎ আমরা অনেক কম, আমাদের যে নেচারটা সেটি হলো আমরা অনেক বেশি কথা বলি কিন্তু কাজ করি কম। কিন্তু আজ থেকে আমরা যেটা শিখলাম বা যেটা অনুধাবন করতে শিখবো, যেটা জানতে শিখবো, আমরা প্রশ্ন অনেক বেশি প্রত্যাশা করেছিলাম, প্রশ্ন কম। আমি আমার মতো করে একেবারে সহজ সরল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি, হয়তো এই কারণে হতে পারে অথবা প্রথম ক্লাসের কারণেও হতে পারে। তো আমরা চাইবো যতগুলো প্রশ্ন আমাদের সামনে আসবে সমস্ত প্রশ্নগুলোকে আমরা একেবারে তোমাদের যেন বোধগম্য হয় এবং তোমরা বুঝতে পারো সেভাবে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের যে শেষ লেসন, সেই লেসনটা হলো থিঙ্ক লেস ডু মোর। আমরা কাজ যত বেশি কম, যত কথা বলবো, কাজ যত বেশি করব, ততই আমাদের জন্য মঙ্গল। তাহলে আমরা আজকে যে ক্লাসটা শেষ করলাম অর্থনৈতিক ভাষায়, যে আমরা কম কথা বলবো, কথার তুলনায় অধিক বেশি পরিশ্রম করব ভবিষ্যৎকে সাফল্যমণ্ডিত করার জন্য। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকবা, সুখে থাকবা, সুস্থ থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় বসে পড়াশোনা করবা, পরিবার পরিজনের সঙ্গে থাকবা, এই আশাবাদ ব্যক্ত রেখেই আজকে আমাদের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ। সামনের দিনে আমরা যেটি নিয়ে কথা বলবো, সুবিধা অসুবিধা এবং গাণিতিক যে কাজগুলো আছে, অর্থাৎ অর্থের সময় মূল্যের তোমাদের যে কাজটা দেবো, আজকে আমরা যেটি আলোচনা করলাম এটি ভালোভাবে একটু অনুধাবন করবা। যদি কোনো প্রশ্ন থাকে সেটি নিয়েও সামনের দিনে আমরা আরও সামনের ক্লাসের সাথে যোগ বিয়োগ করে আলোচনা করব। তো থ্যাংক ইউ টু অল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।